নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শনিবার এক স্কুল ছাত্রের কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় শ্রীভূমির ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য সেই ছাত্রকে পুলিশে সমঝে দেন, যদিও পুলিশ তার প্রাথমিক তদন্তে পিস্তলটি এয়ারগান হিসেবে চিহ্নিত করে ছাত্রটিকে সেদিন বিকেলেই ছেড়ে দেয়। পুলিশ যদিও বিষয়টি তাদের তদন্তে সিরিয়াস অফেন্স নয় বলে দাবি করছে, যদিও আমরা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তাশীল। পুলিশ বলছে এটি সামান্য এয়ারগান ছিল, যা অনলাইন থেকে সহজেই কেনা যায়। তারা ছাত্রটিকে একটু কাউন্সেলিং করে ছেড়ে দিয়েছে। তিনি বলেন, অনেক অভিভাবক ছাত্রটিকে স্কুল থেকে বের করে দেওয়ার পরামর্শ দিয়েছেন, আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন যাতে ছেলেটি স্কুলে না এসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। গোটা বিষয়টি স্কুল কর্তৃপক্ষ দফায় দফায় পর্যালোচনা করছে বলে জানান স্বপন বাবু। সে ক্লাস 11-এর আর্টসের স্টুডেন্ট ছিল। তো ওই ছাত্র ওই দিন যে ঘটনাটা ঘটেছিল আমি একটু সংক্ষেপে বলছি যে শনিবার আমাদের 4th পিরিয়ডে ক্লাস ছুটি হয়ে যায়। তো ওই 4th পিরিয়ডে যখন আমার একজন বিষয় শিক্ষক সুশোভন দাস মহাশয় এখানে বসে আছেন, উনি যখন ক্লাস করতে গেলেন তখন ক্লাসে ঢোকার পরে ওই ছাত্র শানপুরি ওর ব্যাগটা যেন একটু সন্দেহজনকভাবে ব্যাগে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। তো তখন আমার বিষয় শিক্ষক সুশোভন দাস তিনি ভাবছেন যে হয়তোবা ওর ব্যাগে কোনো মোবাইল ফোন বা এমন কিছু আছে, তার জন্য বোধহয় সে সন্দেহজনকভাবে তার ব্যাগটা খোঁজাখুঁজি করছে, নাড়াচাড়া করছে। তো কারণ মোবাইল ফোনটা আমাদের স্কুলে শুরু থেকেই আমরা কোনো সময় ছাত্রদেরকে আমরা অ্যালাউ করি না, ওটা করলে আমরা অনেক সময় সিজ করি, ফাইন করি ইত্যাদি ইত্যাদি। তো উনি সন্দেহবশত ওই ছাত্রটার ব্যাগ যখন খুঁজে দেখলেন তখন পাওয়া গেছে ওর ব্যাগে একটা হ্যান্ডমেড একটা পিস্তলের মতোই বা পিস্তলই বলা যায়। তো তখন কিন্তু ক্লাসে হইচই হয়ে গেছে। ওই ক্লাসে শিক্ষক ছাত্র সবাই মিলে সবাই ওই জিনিসটা দেখার পরে প্রায় ভয়ে ভয়ে আতঙ্ক। তো সঙ্গে সঙ্গে শিক্ষক ওই ওয়েপনটা আমার কাছে নিয়ে এসছে। আমার কাছে আনার পরেই এটা আমারও খুব অবাক লেগেছিল যে ছাত্র হয়তোবা কোনো খেলনা নিয়ে আসতে পারে, কিন্তু এই ধরনের একটা বন্দুক বা পিস্তল যা দেখতে মনে হয়েছিল এটা নিয়ে ক্লাসে প্রবেশ করেছে। এটা বিশাল একটা ভয়ের ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। সঙ্গে সঙ্গে আমি এটা জব্দ করে আমি আমার এখানে রেখেছি এবং তৎক্ষণাৎ আমি ছাত্রটিকে আমার চেম্বারে আমি নিয়ে এসেছি। এখানে বসিয়ে রেখে আমরা সবসময় ছাত্রদের কোনো সেই শারীরিক অসুস্থতা হোক বা কোনো বিশেষ কোনো কারণেই হোক প্রথমেই আমরা গার্জিয়ানকে আমরা ডাকি। তো সেই হিসাবে আমি ওর বাবাকে আমি ডেকেছি, ওর বাবাও সঙ্গে সঙ্গে এসেছিলো এখানে স্কুলে। তো এবং আমি জানিয়েছি যে আপনার ছেলের কাছে এরকম একটা জিনিস পাওয়া গেছে। উনিও প্রায় হতভম্ব হয়ে গেছেন, বলছেন যে বুঝতে পারছি না কী ব্যাপার, কি করে ওর কাছে আসলো। তো আমি ভাবলাম যে দেখুন, এটা তো যেহেতু একটা বিশেষ একটা জিনিস, তো আমরা তো আপনাকে খুব সহজেই আমি বাচ্চাটাকেও ছাড়তে পারি না, আপনাকেও আমি কিভাবে বলবো এটা কি। তো আমি মনে করি যে এটা অন্তত এক্সপার্ট, যেহেতু আমি পুলিশ প্রশাসনকে আমি জানি ওনাদেরকে ডাকা প্রয়োজন। তো সঙ্গে সঙ্গে আমি শ্রীভূমি শহরের সদর থানার যে ওসি ওনাকে আমি ফোন করেছি। উনিও তড়িঘড়ি আমার ফোনে সাড়া দিয়েছেন এবং উনি সঙ্গে সঙ্গে পুলিশ কনস্টেবল আমার এখানে বা যারা এক্সপার্ট প্রায় 7-8 জন পুলিশ কনস্টেবল আমার এখানে পাঠিয়েছেন। তো ওনারা প্রায় ঘণ্টাখানেক ধরেই ওর বয়ান নিয়েছে, ওর বাবার বয়ান নিয়েছে, আমাদেরও স্টেটমেন্ট ওনারা নিয়েছেন এবং সেই যে পিস্তল যেটা ওটাকে ওনারা যতদূর সম্ভব এখানে পরীক্ষা নিরীক্ষা করেছেন। ততক্ষণে আমাদের সাংবাদিক বন্ধুরাও খবর পেয়েছে জানা যায়। তো ওনারাও সবাই তড়িঘড়ি এসছেন, এসে পুলিশ প্রশাসন যখন পরীক্ষা নিরীক্ষা করে ওকে থানা নিয়ে গেছে, তারপরে ওনারাও এসছেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাবতীয় ঘটনা আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমি শেয়ার করেছি। অ্যাকর্ডিংলি এটা খবর নিশ্চয়ই একটা খবর, তো এই খবরটা প্রচারিত হয়েছে সংবাদ মাধ্যমে। তো
প্রায় ঘন্টা 2 ঘন্টা পরে যখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার কাছে ফোন আসলো, ওসি স্যার আমাকে আবার ফোন করলেন যে স্যার আপনার স্কুল থেকে যে ছাত্রটিকে নেওয়া হয়েছিল এখান থেকে বা যে অস্ত্রটি পাওয়া গেছিল, আমরাও ওই সময় কনফিউজ ছিলাম, কারণ যে ছেলেটা যে স্টেটমেন্ট দিয়েছিল যে ওকে নাকি কোনো একটা মুখে কালো মাস্ক পরা একজন আরেক ব্যক্তি ওকে দিয়ে গেছে, ভয় দেখিয়েছে, তুই যদি না রাখিস তোকে আমি মেরে ফেলবো, তোর বাবাকে মারবো। বা পুলিশ আধিকারিকরা বা কেউই নয়, এই ছাত্রটাই সমস্ত কিছু সমস্যার সমাধানের সৃষ্টি করেছে সে, কারণ সে এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে, একটা ক্রাইম থ্রিলারের মতো একটা গল্প সে আমার থেকে বলেছে, সেটা থেকেই সমস্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে এবং পুলিশরাও কনফিউজ হয়ে গেছেন, আমরাও কনফিউজ হয়েছি। এবং তারপরে এটা প্রথম অবস্থায় মনে হয়েছিল সত্যিকারের একটা পিস্তল এবং সেইভাবেই খবরটা বেরিয়েছিল। যাই হোক, সেই সমস্ত কিছু স্যার বলেছেন, আমি আর সেটাকে পুনরাবৃত্তি করবো না। আমরা স্কুলের তরফ থেকে এতটুকু এনশিওর করছি যে আমরা নোটিশ দিয়েছি সমস্ত ছাত্র এবং অভিভাবকদের, তাদের সাথে আমরা মিটিংও করেছি এবং ক্লাসে ক্লাসে আমরা সবাইকে বুঝিয়েছি যে কোনো ধরনের খেলনাও যাতে সে স্কুলে নিয়ে না আসে এবং তাদের ব্যাগ প্রত্যেক দিনই সার্চ করা হবে এবং কিছু যদি পাওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন, ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নেব। প্রয়োজন হলে তাদের সেই সমস্ত ছাত্রদেরকে আমরা টিসিও দেবো, সেটা আমরা বলে আমরা দেখি যতটুকু এটাকে কন্ট্রোল করা যায় এটা আমরা চেষ্টা করছি। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আগামী 6 সেপ্টেম্বর শ্রীভূমি জেলার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এ নিয়ে আজ সংগঠনের সদস্যরা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী 2024 সালের 19 নভেম্বর কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই 24 ঘন্টার মধ্যে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার পরে বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ জানিয়েছে। জেলার নাম পরিবর্তন তারা কিছুতেই মেনে নিতে পারছেন না, তাই আগামী 6 সেপ্টেম্বরের এই সাধারণ ধর্মঘটকে সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সদস্যরা। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে রজত চক্রবর্তী বলেন, গতকাল শ্রীভূমি জেলার পাতারকান্দি এসে মুখ্যমন্ত্রী বলেছেন শ্রীভূমি নামটি তিনি দেননি, সেটা দিয়ে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মুখ্যমন্ত্রীর এই কথার বিরোধিতা করে রজত চক্রবর্তী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাকে বিকৃত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে এবং 24 ঘন্টার মধ্যে সেই ক্যাবিনেট সিদ্ধান্তকে বাস্তবায়িত করেছেন। সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমগ্র করিমগঞ্জ জেলাব্যাপী বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং অত্যন্ত দুঃখের বিষয়, ভারতবর্ষের যিনি গৌরব এবং আমি অফকোর্স বাঙালি হিসাবে বলবো, আমার 6 সেপ্টেম্বর আমাদের এই নাগরিক কমিটি অর্থাৎ করিমগঞ্জ অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি, যেটা গত 12 ফেব্রুয়ারি যেটা গণ অভিবর্তনের মাধ্যমে গঠিত হয়েছিল, সেই কমিটির মাধ্যমে আমরা দীর্ঘ 7 মাস ধরে আমরা একটার পর একটা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন করার পরও মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই এই বিষয়ে। তারপরেই আমরা বাধ্য হয়ে আমরা আগামী, প্রথমেই কথাটা বলে নেই, আগামী 3 সেপ্টেম্বর আমরা বন নয় এই সাধারণ ধর্মঘট আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই আমরা জানলাম যে সেই দিন করম পূজা থাকা আছে, সেই করম পূজা থাকায় সেটাকে আমরা চেঞ্জ করে 6 তারিখ করব। আমরা এই 6 সেপ্টেম্বরের আন্দোলনকে সফল করে তোলার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলন। ইন দি মিন টাইম যে গতকাল
যে হেমন্ত বিশ্ব শর্মা এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে যে কথাগুলো বললেন, ইতিমধ্যে সেটা নিয়ে আলোচনা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি এটার বিরুদ্ধে আমরা কেন আন্দোলন করছি। অনেকে বলছে যে শ্রীভূমি তো সুন্দর নাম, শ্রীভূমি, তাহলে আন্দোলন কেন করব? আমরা বলছি শ্রীভূমির নাম সুন্দর নয়, এটা তো আমাদের বক্তব্য না। শ্রীভূমির নাম ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে করিমগঞ্জের নামটা কেন বদলাবে? বদলানোর একটা কারণ তো থাকবে। কোনো কারণবিহীন অবস্থায় এটা বদলানো হলো এবং জনগণের মতামতকে তোয়াক্কা করা হলো না, কোনো গণতান্ত্রিক রীতিনীতি পালন করা হলো না, কোনো ধরনের যে মানে মানে নীতি নিয়ম বহির্ভূতভাবে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে এটা করা হলো, সেটা আমরা মানতে পারি না। এই অবস্থায় আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য এই নাগরিক কমিটি গঠন করা হলো। এই নাগরিক কমিটিতে যেভাবে মানে লঙ্গাই এলসি রোড সংস্কারের দাবিতে স্মারকপত্র প্রদান কংগ্রেসের। মঙ্গলবার শ্রীভূমির কার্যবাহী অভিযন্তা কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শহর লাগোয়া লঙ্গাই এলসি রোড সংস্কারের দাবিতে স্মারকপত্র প্রদান করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিশ্বজিৎ ঘোষ বলেন, লঙ্গাই রোডের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি দিলে রোডে কাদা হয়ে যায় আর রৌদ্র দিলে ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েন পথচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ রোডের পাশে থাকা বাড়িগুলোর মানুষেরা। অন্যদিকে বিশ্বজিৎ বাবু কংগ্রেসের নিলম্বিত বিধায়ক কমলাক্ষকে আক্রমণ করে বলেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক নিজ সমষ্টি ছেড়ে কোথায় পালিয়ে গিয়েছেন, আবার মাঝে মধ্যে হেমন্তের পাশে ঘোরাঘুরি করতে দেখা যায় বলে মন্তব্য করেন তিনি। আমরা দেখতে পাইলাম না যে কাজ পর আমরা সমস্যা যত দিনকার বাড়ে এই অঞ্চলের মানুষে ধুলা বালু যন্ত্র আজকে একটা মেমোরান্ডাম লই আইছে তারা যে কাজ কিনা ওই বনি না তারা আরো দূর আছে আছে কত বলতে তো যা আমরা আজকে একটা মেমোরান্ডাম নিয়ে আসছি লঙ্গাইঘাট বাজারঘাট জিপিতে করছে এলসি রোড যেটাকে বলে। তো এলসি রোডে অনেক আগেই কাজ স্যাংশন হয়ে কাজ মানে এলটও করা হয়েছে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কিছু কেস ছিল, ওটা কম্প্রোমাইজ হলো। তারপরে যখন কাজ আরম্ভ হওয়ার পরে কাজ অনেক মানে স্লো হচ্ছে, যেটার জন্য এখানের মানুষের এত দুর্ভোগ হচ্ছে। বৃষ্টি হলে কাদার জন্য কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, এবং যখন রৌদ্র দেয় তখন ধুলা বালিয়ে মানুষের বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। আজকে আমি দেখতে পাচ্ছি বিগত 2 বছর থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের করিমগঞ্জের মানে শ্রীভূমি শহরের বা শ্রীভূমি সংলগ্ন যারা গ্রাম আছে, শহরতলি বলে যাকে, এই শহরতলি গ্রামগুলোতে রাস্তাঘাটের কাজ খুব স্লো হচ্ছে। কন্ট্রাক্টর নিয়ে নেয় অনেকটা কাজ, কিন্তু ওরা কীভাবে ম্যানেজ করে পিডব্লিউটিকে অফিসকে কীভাবে ম্যানেজ করে আমরা জানি না, কিন্তু ওরা কাজ স্লো হচ্ছে। কাজ স্লো, তার জন্য আমাদের সমস্যা। যাই হোক, আজকে এই কাজের তদারকি করতে লাগে আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক, কিন্তু নর্থ করিমগঞ্জের বিধায়ক আমাদের এখান থেকে পালিয়ে তিনি চলে গেছেন উনি অন্য কোথাও ওনার তকদির বানানোর জন্য। তো যাই হোক, ওনার তকদির উনি যেখানে খুশি বানাও, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু উনি এখনও নর্থ করিমগঞ্জের বিধায়কই আছেন। উনি যদি ওইগুলা খবরদারি না করেন তাহলে সত্যি আমাদের করিমগঞ্জের মানুষের সবারই অসুবিধা। উনি যদি থাকতেন না তাহলে অন্য কথা। উনি আমাদের করিমগঞ্জের শহরাঞ্চলেও, আজকে আমরা কিছুদিন আগে NHIDCL এর ইয়েতেও আমরা গেছিলাম, আজকে ন্যাশনাল হাইওয়ের রাস্তা মানে অবস্থা অনেক খারাপ। আজকে আমি দেখতে পাই কখনো কখনো নিউজে উনি বক্তব্য রাখেন
ঠিক আছে, ধর্মের ভিত্তিতে কে মোগল কে আজমল কে এগুলা বক্তব্য রাখেন, এগুলা না রেখে আমি মনে করি আজকে আমাদের রাস্তাঘাট নিয়ে যদি উনি একটু সরব হতেন, উনি এখনও এখানেরই বিধায়ক, আমি তার জন্য বলছি, উনি যদি রিজাইন দিয়ে চলে যেতেন তাহলে এক কথা ছিল, উনি তো রিজাইন দেননি, কিন্তু উনি যেহেতু উনি আছেন, ওনার আমি মনে করি মানুষকে দোষাদোষি করা থেকে যার জন্য মানুষ ওনাকে বিধায়ক বানিয়েছে ওই কাজে যদি উনি থাকতেন তাহলে মনে হয় আমাদের করিমগঞ্জবাসীর জন্য ভালো হতো। ওনার একটা সত্যি কথা, ওনার একটা নেগেটিভ একটা তৈরি হচ্ছে, যেটা উনি এখানে বিধায়ক কিন্তু উনি কাজ অন্য জায়গায় করছেন, আমাদের এই করিমগঞ্জ শহরে কোনো কাজ করছেন না। যাই হোক, উনি আমার মনে হয় না, উনি তো আমি দেখতে পেয়েছি যে উনি আমার গতকালকে আমি শিলচরে সিএম আসছেন, সিএম এর সাথে সাথে দেখেছি আজকে যে করিমগঞ্জবাসীর যে দুর্ভোগ, আজকে উনি বলতে পারছেন একবার হলেও যে এত দুর্ভোগ, রাস্তাঘাট এত খারাপ, আপনি একবার দেখেন বা এসে আমাদের এই রাস্তাঘাটের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। আমার মনে হয় না উনি বলেছেন, উনি বললে নিশ্চয়ই উনি মিডিয়াতে বলতেন, কিন্তু করছেন না কিছু। উনার উচিত করার, উনি যদি এগুলো করেন না তাহলে কারো সম্বন্ধে কোনো কমেন্ট করার কোনো রাইট নাই আমি মনে করি। প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে স্বাবলম্বীদের নামে অরুণোদয়, প্রতিবাদী সরব ছাত্রীজীবীর 10 নম্বর ওয়ার্ড গ্রুপের নগদ গ্রামের জনগণ। প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে স্বাবলম্বীদের নামে অরুণোদয়, প্রতিবাদী সরব ছাত্রীজীবীর 10 নম্বর গ্রুপের নগদ গ্রামের জনগণ। অরুণোদয় 3.0 বাঁচাইয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা এক প্রকার পরিষ্কার। বিধবা, বিকলাঙ্গ, অবিবাহিতদের বঞ্চিত করে নিজ ইচ্ছে খুশি তালিকা হয়েছে বরখলার ছাত্রীজীবীর 10 নম্বর গ্রুপের নগদ গ্রামে। এ নিয়ে সোমবার নগদ গ্রামের সংবাদ মাধ্যমে অরুণোদয় নিয়ে প্রতিবাদী সরব হন। আমরা এই যে গ্রাম কয়েকজন মন্ডল আছেন অরুণোদয়ের সবে এপ্লাই করছেন, কিন্তু অরুণোদয় সারা সুন্দর সুন্দর বেটিন্দর আইছে, বয়স্ক বিধবা বেটিন্দর কোনো বেটিন্দর অরুণোদয় আইছে না, খালি সুন্দর সুন্দর জোয়ান জোয়ান বেটিন্দর আইছে, সচ্ছল এই পরিবার, জমিদার পরিবার, বালা অবস্থা পরিবার, গড় দোয়ার বালা ওটা পরিবার সুন্দর সুন্দর দলা 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 বেটিনতে পাইছো। কোন বুড়া বেটিন, খালা বেটিন, বিধবা বেটিন, অসচ্ছল বেটিন খেয়ে ওইটা পাইছেন না, সব বালা বালা পরিবারে পাইছি, এখন করো 4টা 5টা। এটা আমি আমার বিনম্র অনুরোধ যে আমার হেমন্ত মামার কাছে যে তাই না ওটা বন্ধ করি, আপাতত ওটা ভেরিফাই খরকা। ও যে এক বেটি, এই বেটির ফুয়া পুত্র জামাই উমাই খেয়েও নাই, ও বেটির এখন ইন্দিরা আবাস পর্যন্ত আজ দিন নাই। আমরা বিধায়ক ডাক্তার রুমিনাথ যখন আসলা তখন আমি আমার হুসেন চাচার বাড়িতে আসলা, তখন রুমিনাথের টানিয়া নিয়ে হারাইয়া ও বাড়িতে তখন লীলমণি পঞ্চায়েতের পিওট আসলো, তখন লীলমণি পঞ্চায়েতে রুমিনাথে ফোন করিয়া 2 বান 3 আরো ম্যাডামে আরো টাকা 2000 ক্যাশ দিয়া গেছে, ও দিয়া আমরা আরো সান্তা বান্ধা উঠাইয়া ও 3 টান লইয়া বেটিরে গড়দর বানাইয়া দিছি। আজ দিন মতো এই বেটির একটা বৃদ্ধ ভাতাও নাই, অরুণোদয় নাই, একটা ইন্দিরাবাসও নাই, সারা দলা দলা বেঠিনতে পাইলাই, হ্যাঁ সুন্দর সুন্দর বেঠিনতে পাইলেন, বালা বালা বেঠিনতে পাই। ও একটা বেটি ও একটা বেটি, এই বেটি আজ দিন মতো কোনো বিয়া শাদী হয়েছে না, এই বেটি বেমারি বেটি, মাও নাই, বাপও নাই, বাইয়ে নাই, খেও নাই, এই বেটিটার মতো অরুণোদয় নাই। তারপরে ইনো যত নানি বেটি আছেন সব বেটি নানি বিধবা বেটি, আর সারা অরুণোদয় পাইছেন সারা জামাইয়ালা অন্ধ মানুষ, আজ দিন পর্যন্ত তার কোনো জোয়া নাই, ওই দেখো 2 চোখ নাই, ওই দেখো হাত নাই, মানুষটার হাত নাই, তার অরুণোদয় নাই, তার হ্যান্ডিক্যাপ কিছু নাই, ওইটা ব্যাপার গীতা, তার এখন গড় নাই। এখন মানুষের সমাজ কম, এখন মানুষের খরচ লাগে, এখনকার যুগে 100 টাকার উপরে লাগি যা খরচ, আর আমি তো ইলা বেনিফিট পাই আর না, এটা বহুত দিন থেকে আল্লাহ চলিয়া যাই। আর আমার হেমন্ত আমার কাছে অনুরোধ, আমরা যেত আতুল্লা হ্যান্ডিকেট আসুন তারারে বললাম মাসও 3-4 হাজার 5,000 করে দিলে মোটামুটি একটা ফুসাইব। আমি একটা পাই আর কয়দিন থেকে বন্ধ হয়ে গেছে, 4 মাস হয় 1250 পাই, 1250 পাই ডেইলি 30 টাকাও করি পড়ে না,
বুঝলেন তখন 1200 মানে এগুলো 4 মাস থেকে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হইলো কেন? কি জান বন্ধ হয়ে গেছে কিটা লাগে জানি না ব্যাপারটা। আমি ব্যাংকে যাই জিজ্ঞাসা করব। এই বেটির অরুণোদয় লিস্টের নাম আইছে। আমরা অঙ্গনবাড়ির কর্মী আনিয়া তাই ফরম দিয়া গেছুন, শিলচর লইয়া গেছি বাস দিয়া। আইসন হিমন্ত মামা আইসন হন প্রোগ্রামও মিষ্টি একটা বনানি দিছুন। আজ দিন পর্যন্ত এই বেটির অ্যাকাউন্টে কোনো টাকা কমাইছে না। অ্যাকাউন্ট সারা জহরিয়া ওইটা কোনবাই যায় খে কাটে আমরা ওটা জানতাম। হ্যাঁ, এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। বিগত দিনের তুলনায় আজকাল প্রতি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে ক্রীড়া সাংস্কৃতিক দিক দিয়ে বিপুল পরিবর্তন হয়েছে। শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের ক্রীড়াবিদরা নিজের প্রতিভা তুলে ধরে জেলার মান বাড়াতে সক্ষম হচ্ছেন। তাই ক্রীড়া ক্ষেত্রে সামিল হওয়ার জন্য আহ্বান জানান যুব প্রজন্মদের। বর্তমানে সরকার ক্রীড়া সাংস্কৃতিক সহ অন্যান্য দিকে আমূল পরিবর্তন ঘটাতে জোর প্রয়াস নিয়েছেন। মঙ্গলবার শ্রীভূমি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে জেলার 4টি সমষ্টির যুব ক্লাবদের নানাবিধ সামগ্রী সহ জিমের সরঞ্জাম বিতরণ উপলক্ষে এভাবে নিজের মত ব্যক্ত করেন রাজ্যের মীন পশুপালন তথা লোকনির্মাণ বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু এও বলেন, ড্রাগস মুক্ত সমাজ গঠনে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন, তা সত্যি প্রশংসনীয়। তাই তো মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতার জন্য রাজ্যে 5,000 কোটি টাকার মরণ নেশা সামগ্রী নষ্ট করা হয়েছে। তাই বর্তমান যুব প্রজন্ম নেশা সামগ্রী থেকে সরে এসে ক্রীড়া দিকে মনোনিবেশ করেন। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় প্রয়াস, তা শুধু ইতিবাচক পদক্ষেপ নয়, প্রশংসনীয়। 5 লাখ টকা ইতিমধ্যে আমাৰ তেওঁলোকক দিয়া হৈছে। তেওঁলোকৰ বিল্ডিং ৰিনোভেশ্যনৰো অলমোষ্ট তেওঁলোকে কাম ষ্টাৰ্ট কৰিছে। 10.5 কেজি ডাম্বেল, 10 কেজি ডাম্বেল, 12.5 কেজি ডাম্বেল, 15 কেজি ডাম্বেল, 17.5 কেজি ডাম্বেল, 20 কেজি প্লেট সুপিৰিয়ৰ 2.5, প্লেট সুপিৰিয়ৰ 5 কেজি, প্লেট সুপিৰিয়ৰ 7.5, প্লেট সুপিৰিয়ৰ 10 কেজি, plate superior 15 kg, plate superior 20 kg. Barbell rod 3 feet, 4 feet, 5 feet, 6 feet, 7 feet. Commercial treadmill, spin bike
multi-station gym, Olympic bands, playing bands, chin-up dipping stand, squat rack, dumbbell rack, shot put 3 kg, shot put 5 kg. देखिए हमें सुविधा तो सर थोड़ा सा इधर देखिए ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাতে এটা শক্তিশালীভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি, আর বিশেষ করে ফিট ইন্ডিয়া, নিজেকে সুস্থ রাখা এবং খেলার জগতে আমরা যাতে একটা ভালো স্থান অর্জন করতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস। এই যে আমাদের প্রত্যেক বছর যে আমাদের গ্রামীণ যেটা খেলাধুলা এবং তার জন্য যে বিশেষ করে খেল মহারণ যে আয়োজন করা হয়, যে প্রত্যন্ত এলাকার প্লেয়ার ওনারা যাতে একটা প্ল্যাটফর্ম পায়, ওনারা যাতে খেলাধুলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, তার জন্য এই ব্যবস্থা মুখ্যমন্ত্রী মহোদয় নিয়েছেন। বিশেষ করে আপনারা দেখবেন যেমন আমার পাথারকান্দি কনস্টিটুয়েন্সির এমন এলাকা আছে, বালিপিপলা, খাগড়া, এদিকে রংপুর, চেরাগি, এইসব এলাকায় অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা আমাদের শ্রীভূমি ডিএসএতে ওনারা রিপ্রেজেন্ট করে। ফুটবল হোক, মহিলারা ফুটবলে পাথারকান্দি থেকে অনেক ভালো ভূমিকা রাখে। আনন্দ লাগছে, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী, সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে আগ্রহ, যে প্রয়াস, যাতে আসামের প্রত্যেক এলাকায় একটা মানে জিম হয়, উন্নত মানের জিম হয়, সবাই যাতে শরীরচর্চা করতে পারেন, আর যুব সমাজ যাতে বিশেষ করে শরীর ফিট রাখার জন্য জিমের প্রয়াস, ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলা, তার মধ্যে যাতে সবাই যুক্ত থাকেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস। আর আমরা চাই যে যুব সমাজ যাতে খেলাধুলার মধ্যে থাকে, নেশার থেকে দূরে থাকে, ড্রাগস মুক্ত সমাজ যাতে গঠন হয়, এবং ড্রাগসের উপর যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে চলছে, এটা যেভাবে তীব্রভাবে চলছে, আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে প্রায় 5,000 কোটি টাকার অধিক ড্রাগস জব্দ করা হয়েছে। এটাই সবথেকে বড় প্রাপ্তি। এবং আজকে আমরা এখানের মধ্যে যে 4 কনস্টিটিউয়েন্সিতে 4টা ইউথ ক্লাব আমরা স্পোর্টস সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে যে আমরা জিমের জন্য অনেক সময় অনেক ভালো ভালো খেলোয়াড়রা জিমের অভাবে ওনারা ভালোভাবে শরীরচর্চা করতে পারেন না। এখন আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে জিমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, উন্নত মানের জিম এবং উন্নত মানের প্রত্যেকটা খেলার আইটেম আপনারা দেখেছেন। তো বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষত আমার ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী বা আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার বা সবাই আমি ধন্যবাদ জানাই যে সবাই যেভাবে প্রয়াস করছেন যাতে শ্রীভূমি জেলার খেলার জগতে যাতে একটা ভালো স্থানে গিয়ে পৌঁছতে। খানিকটা উষ্মা প্রকাশ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যেহেতু অবিরত বৃষ্টিপাতের ফলে শ্রীভূমির গুরুত্বপূর্ণ এলাকার বেহাল সড়কের কাজ ব্যাহত রয়েছে, তা সঠিকভাবে তদারকি না করে বিভাগীয় কর্তৃপক্ষের হুমকি প্রদান বিরোধীদের তাতে প্রচণ্ড রুষ্ট হন তিনি। মঙ্গলবার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে মন্ত্রী কৃষ্ণেন্দু আক্ষেপ প্রকাশ করে বলেন, অবিরত বৃষ্টিপাতের ফলে বেহাল সড়ক সংস্কারে বাধার সম্মুখীন হতে হচ্ছে। ব্ল্যাক টপিং যখন দেওয়া হচ্ছে তারপরে আবার ভারী বৃষ্টিপাত হওয়ায় জলে ব্ল্যাক টপিং একাকার হয়ে যাচ্ছে। তাই যতক্ষণ ভারী বৃষ্টিপাত কমছে না বেহাল সড়কের কাজ করতে বাধাপ্রাপ্ত হবে। যেহেতু অত্যধিক বৃষ্টিবহুল এলাকা শ্রীভূমি, তাই কুলফ্লেক্স দিয়ে কাজ করতে হবে বলে মত ব্যক্ত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। এদিকে ভারী বৃষ্টিপাতের জন্য বেহাল সড়কের কাজ করতে ব্যাহত হচ্ছে। এ সময় বিভাগীয় কার্যালয়ে গিয়ে
কর্তৃপক্ষকে হুমকি প্রদান বিরোধীদের, তাতে তিনি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। যেখানে ভারী বৃষ্টিপাতের জন্য সড়কের কাজে ব্যাহত হচ্ছে, সেখানে বিভাগীয় কর্তৃপক্ষকে হুমকি প্রদান তা কোনোভাবে মেনে নিতে পারছেন না তিনি। বৃষ্টি কমে গেলে অতি শীঘ্র বেহাল সড়কের কাজ শুরু হবে বলে মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। এদিক দিয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি। ऐसा होने से तो बाद में ऑफिशियली जो कार्रवाई करना है वो कार्रवाई हो। आपको कुछ करना है, आपको धरना देना है, जो नागरिक का अधिकार, आपको कोई पॉलिटिकल पार्टी का अधिकार है, वो कुछ धरना देना है, मेमोरेंडम देना है, दे सकता है। लेकिन ऑफिसर को धमकी देना, मारने का धमकी देना, ऐसा तो ठीक नहीं, ये बहुत गलत बात। और श्रीभूमि जला में ऐसा कोई ये नहीं है, लेकिन ये नया कल्चर खड़ा हो रहा है। इसीलिए सबको हम अनुरोध करते हैं कि सब मिलके, जो देखो एक टीम होकर काम करना पड़ेगा। श्रीभूमि जला को अच्छा और मॉडल म्युनिसिपल एरिया बनाने के लिए सबको साथ मिलकर काम करना चाहिए। ऑफिसर को धमकी देने से नहीं होगा। भगवान को प्रार्थना करो, भगवान बारिश बंद करेगा तो होगा। ऑफिसर का घुस क्या है? ऑफिसर जाके हमको बोल रहा है ऐसा जाके ऑफिस में जाके धमकी देना, ये देना, ये ठीक नहीं है, और आगे ऐसा मत करे, ये मेरा अनुरोध है। सुब्रतबाबू কিছু বলবেন? চীনের ব্যানজিংয়ে প্রধানমন্ত্রীর সামনে বাদ্যযন্ত্রের সাহায্যে বন্দে মাতরম গান পরিবেশনকারীদের ব্যক্তিদের শিক্ষক আসামের শ্রীভূমি জেলার বাসিন্দা। চীনের ব্যানজিংয়ে প্রধানমন্ত্রীর সামনে বাদ্যযন্ত্রের সাহায্যে বন্দে মাতরম গান পরিবেশনকারী ব্যক্তিদের শিক্ষক আসামের শ্রীভূমি জেলার বাসিন্দা। তার নাম বিভাকর চৌধুরী। তিনি একজন শিক্ষক। তিনি বর্তমানে ব্যানজিংয়ে থাকেন। মোদির অনুষ্ঠানে যোগ দিতে না পারা বিভাকর চৌধুরী সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের গানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ভারতীয় সংস্কৃতি শেখাতে যারা চীনে গিয়েছিলেন তাদের নিয়ে অনেকেই গর্বিত। আমার তো শুনে খুবই ভালো লাগছে, কারণ এরকম একটা জায়গা পৌঁছতে ওর জার্নিটা অনেকটাই লম্বা, এবং সেই জার্নিতে আমরা সবাই দেখেছি ওর জার্নিটা। কাজে আজকে যে এই জায়গায় পৌঁছেছে, যেখানে তার স্টুডেন্টরা মোদিজির সামনে পারফর্ম করছে, সেটা দেখে আমরা অত্যন্ত গর্বিত। এবং এটা সফল হয়েছে হয়তো আজকে দাদা এই জায়গায় পৌঁছেছে বলে, কারণ এখানে থাকলে হয়তো বা এটা হতো না। ওর দৃঢ় চেষ্টা এবং উৎসাহে এত দূর এগিয়েছে। এবং কত বছর আগে উনি চীন বা অন্যান্য রাষ্ট্রে গিয়েছিলেন? 2010-এ প্রথম চীনে গিয়েছিল পণ্ডিত প্রতীক চৌধুরীর সঙ্গে। উনি আজকে নেই, কিন্তু ওনার সঙ্গেই ও বিভিন্ন জায়গায়, সিঙ্গাপুর, জাপান, ফিলিপিন্স, অনেক জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছে। এবং এখন পার্মানেন্টলি সেটেল করে গেছে 2022 থেকে চীনে। এবং তারপর থেকে প্রচুর অনুষ্ঠানও করেছে, বিভিন্ন উস্তাদ পণ্ডিতদের সঙ্গে অনুষ্ঠান করার সুযোগ হয়েছে। তো এটা শুনে আপনি বা ওনার মা মনের কি প্রতিক্রিয়া ছিল প্রথম যখন আপনি শুনতে পেরেছেন যে প্রধানমন্ত্রীর সামনে উনি পার্টিসিপেট করেছে, মানে ওনার টিম পার্টিসিপেট করেছে? এটা অত্যন্তই গর্বের বিষয়, এবং আমাদের কাছে এটা ভীষণ সৌভাগ্য যে আমাদের বাড়ির ছেলে, আমার দাদা নিজে এত বড় একটা জায়গায় পৌঁছতে পেরেছে। কারণ এরকম তো খুব কমই হয় যারা অনেক দূর এগোতে পেরেছে, এরকম তো হয় না। কারণ করিমগঞ্জ একটি প্রত্যন্ত জায়গা, সেই জায়গা থেকে বেরিয়ে এসে এমন একটা জায়গায় পৌঁছানো, এটার জন্য লক্ষ্য স্থির থাকতে হয় এবং নিজের চেষ্টা অবশ্যই ফল দেয় আর কি, এটাই বলবো। শিলচর মেডিকেল কলেজে ভুয়া চিকিৎসক ধরা পড়ল। মুন্নাবাই এমবিবিএস এর কাণ্ডে চাঞ্চল্য।
শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনোকোলজি বিভাগে মঙ্গলবার ধরা পড়ল এক ভুয়া চিকিৎসক। দীর্ঘ কয়েকদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন এক যুবক। অবশেষে হাসপাতালের কর্মীদের সন্দেহে প্রশাসনের হস্তক্ষেপে তাকে হাতে নাতে আটক করা হয়। ধৃতের নাম মীর হোসেন আহমেদ বরবুইয়া। সে কাছাড় জেলার কাতিগড়া থানার অন্তর্গত গণিগ্রাম পার্ট 2 এলাকার বাসিন্দা। তার পিতার নাম ইয়াহুইয়া বরবুইয়া। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক গত 29 আগস্ট থেকে গাইনোকোলজি ওয়ার্ডের আউটডোর বিভাগে প্রতিদিন নিয়মিত উপস্থিত থেকে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিল। সাদা আপরন পরেও স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে সে চিকিৎসকদের মতো আচরণ করত এবং সন্দেহজনকভাবে রোগীদের পরামর্শ দিত। প্রথম দিকে হাসপাতালের কর্মীরা বিষয়টি বুঝতে না পারলেও তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করেন কয়েকজন চিকিৎসক ও নার্স। পরে হাসপাতাল প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নিয়ে পুলিশ ডেকে তাকে আটক করা হয়। ঘটনার পর মেডিকেল কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাধারণ রোগী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজি পুৱাই শিলচৰ মেডিকেল কলেজত এজন ভুৱা চিকিৎসক কৰায়ত্ব কৰা হয়। ভুৱা চিকিৎসকজনৰ নাম হ'ল মীৰ হুছেইন আহমেদ বৰভূঞা, 23 বছৰ বয়স। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল ইয়াহিয়া বৰভূঞা। তেওঁ গুণিগ্ৰাম পাৰ্ট 2 কাতিগড়ৰ। এই ল'ৰাজনে 23 বছৰীয়া ল'ৰাজনে যোৱা 3-4 দিন ধৰি 3 দিন ধৰি তেওঁ শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ তেওঁ ভুৱা চিকিৎসক হিচাপে আহি OPD ডিপাৰ্টমেণ্টত বহিৰ্ভাগ ডিপাৰ্টমেণ্টত তেওঁ বহি তেওঁ কিছু পেচেণ্ট চাই আছিল। গতিকে যোৱা 2 দিন তেওঁ কোনেও ধৰিব নোৱাৰিলে। আজি পুৱাই তেওঁক সন্দেহজনকভাৱে কিছু লোকে তেওঁক সন্দেহ কৰে যে তেওঁ চিকিৎসক নহয়। লগে লগে আমি আৰক্ষী লোক গৈ তেওঁক লৈ আহে আৰু লগে লগে আমি মানুহজনক যেতিয়া সোধপোছ কৰোঁ, সোধপোছ কৰাৰ কালত এই কথা পোহৰলৈ আহে যে তেওঁ এজন সম্পূৰ্ণ ভুৱা এজন যুৱক। তেওঁ গুণিগ্ৰাম হাইস্কুলত তেওঁ অধ্যয়ন কৰিছে। তেওঁ বৰ্তমানলৈকে জনোৱা মতে তাৰ পৰা তেওঁ মেট্ৰিক পাছ কৰিছে আৰু তেওঁ আহি তেওঁ যিটো ষ্টেথোস্কোপ তেওঁ ব্যৱহাৰ কৰিছে সেইটো অনলাইন যোগে তেওঁ মঙাই লৈছিলে আৰু সেই ষ্টেথোস্কোপটোক তেওঁ ব্যৱহাৰ কৰি ইয়াত শিলচৰ মেডিকেল কলেজত 2 দিন ধৰি তেওঁ তাত প্ৰেক্টিছ কৰিছে, ৰোগী চাইছে আৰু আজি পুৱাই তেওঁ পুনৰ ৰোগী চাবলৈ আহোঁতে গাইনী ডিপাৰ্টমেণ্টৰ যিটো OPD আছে তাৰ পৰা তেওঁ কৰায়ত্ব কৰা হয় আৰু বৰ্তমান আমি সোধপোছ অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই যিজন ভুৱা চিকিৎসক আছে তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু এটা কথা আপোনালোকক আমি জনাব পাৰোঁ যে এই সংক্ৰান্তে কিছুদিন আগতে আমি এজন ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰ কৰিছিলোঁ আৰু তেতিয়াৰ পাছত ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ পৰাও আমালৈ নিৰ্দেশ আহিছে যে এই সংক্ৰান্তে আমি তীব্ৰ দৃষ্টি ৰাখিব লাগে, ছাৰ্ভিলেঞ্চ ৰাখিব লাগিব আৰু সেই ছাৰ্ভিলেঞ্চ ৰাখি যোৱাৰ কাৰণেই এইজন ভুৱা চিকিৎসক আজি ধৰা পৰিছে। গতিকে আৰু এনেকৈ যিসকল চিকিৎসকে এই ধৰণে ভুৱা মানুহক ভুৱা দি তেওঁলোকক চিকিৎসা আগবঢ়াই আছে এই লোকসকলৰ বিৰুদ্ধেও আমি কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু এনেধৰণৰ যি ভুৱা যি মানে প্ৰেক্টিছ আছে এই প্ৰেক্টিছটো সম্পূৰ্ণ বন্ধ কৰিব লাগে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াও আমাক ভুৱা চিকিৎসক গ্ৰেপ্তাৰৰ সময়ত নিৰ্দেশ দিছিলে যে এনেধৰণৰ কোনো ধৰণৰ যাতে ভুৱা চিকিৎসাৰ নামত যাতে কোনো আগবঢ়াব নোৱাৰে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব লাগে তাৰ কাৰণে আমাক নিৰ্দেশ তেওঁ দিছিলে। আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াও আমাক নিৰ্দেশ দিছিলে আৰু সেই সংক্ৰান্তে আমি অধিক তৎপৰ হৈ আছোঁ আৰু জিলাখনৰ
মাননীয় মন্ত্ৰী ডাঙৰেও এই সংক্ৰান্তে আমাক পৰামৰ্শ আগবঢ়াইছে। গতিকে আমি এই সংক্ৰান্তে আমি তৎপৰ হৈ কাম কৰি আছো আৰু যিসকল লোকে এনেকে ভুৱা দি স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।